হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও 2-3 দিন পর JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি হাইকোর্ট, গ্রুপ ডি LDC, PA, DRW ড্রাইভার বা আপকামিং TPSC এক্সামসের যেই ইম্পর্টেন্ট পার্টটা করাচ্ছিলাম, যেগুলো আসন্ন সমস্ত পরীক্ষায় আসতে পারে, কোন পার্টটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরার প্রশাসনিক ব্যবস্থা কিভাবে চলছে, সেই ক্লাসটার নেক্সট পার্টটা নিয়ে এসেছি। তোমরা সবাই জানো TTADC মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নিয়ে এই এডিসি থেকে ত্রিপুরার কি কি প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু আমরা অলরেডি 3টে ক্লাসে কিন্তু কভার করে দিয়েছি। আজকের এটা TTADCর শেষ ক্লাস। TTADCর পার্টটা আজকের ক্লাসে আমরা শেষ করে দেব। আজকে ছোট্ট একটু অংশ বাকি আছে, সেই জিনিসটা আমরা দেখব কি লেজিসলেটিভ বডি অফ TTADC মানে আইন প্রণয়নকারী যেই সংস্থাটা আছে TTADCতে, সেটার কি কি ক্ষমতা আছে, কি করে কাজ করে, ওনাদের বডিটার কনস্টিটিউশনটা কি করে হয়, সব কিছু আমরা দেখব। তাছাড়া একজন রাজ্যপালের কি কি ভূমিকা থাকে TTADCর মানে যেই প্রশাসনটা পরিচালনা হয় সেটার মধ্যে কি কি পাওয়ার্স থাকে গভর্নরের, কোন কোন বিষয়ে গভর্নর হস্তক্ষেপ করতে পারেন, সেই জিনিসটা আমরা দেখব। তাছাড়া অল্প একটু তোমাদের বলে দেব যে পঞ্চায়েতি রাজ কি আদৌ TTADCতে আছে, না থাকলে কেন নেই, এর বদলে কি আছে যদি তোমাদের কোশ্চেন আসে। সুপার ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন পরীক্ষার আপডেটেড সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের আসন্ন সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু অনেকটাই ভালো হবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল TPSC কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ 100টা পোস্টে, স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের LDC PA গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, SSC, GD, CHSLM, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি সমস্ত পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর ইংলিশ বাংলা দুটো ভার্সনে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা বড় করে লিখে দিচ্ছি 6033157164। আবার বলে দিই 6033157164। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল দুটো ফেসিলিটি আছে, তোমরা নোটসের ব্যাপারে এনকোয়ারি করতে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে বুঝে রাখবে, আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না। TTADC আজকের ক্লাসের পর শেষ, এতটুকু আমরা গ্যারান্টি দিলাম। যে 4টে ক্লাস আমরা করিয়েছি TTADCর, সেগুলো যদি তোমরা দেখো, ফিউচারে যেই পরীক্ষাতে ADC থেকে কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো তোমরা পারবে না এমন হতেই পারে না। সব কিছু কিন্তু আমরা কভার করে দিয়েছি। মনে রাখবে, আমরা বারবার বলি শুধু MCQ পড়বে না, শুধু MCQ দিয়ে কিন্তু প্রিপারেশন হয় না, শুধু MCQ পড়বে না। বারবার বলছি, তোমাদের একটাই, অনেকে আছে অনেক, তোমরা যে নোটস চাও শুধু MCQ, দেখো শুধু MCQ পড়লে হবে না, ডিটেলসে পড়তে হবে, ইন ডিটেলস A to Z সব কিছুর বেসিক পড়তে হবে, কারণ কম্পিটিশন বেশি। তারপর তোমরা MCQ প্র্যাকটিস করবে। সো MCQ পড়তে হবে, ওয়ান লাইনারও পড়তে হবে, ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু পড়াশোনাটা তোমাদের চালিয়ে যেতে হবে, ঠিক আছে? খাতা কলম নিয়ে নোট করো, এখানে লেখা থাকবে কম, বলবো বেশি, তাই শুনে শুনে তোমাদের লিখতে হবে, ভলিউমটা কিন্তু বাড়িয়ে নাও, ঠিক আছে? মনে রাখবে TTADCর যে লেজিসলেটিভ ব্রাঞ্চ আছে মানে আইনি শাখা, যা যা আইন কানুন হবে
টিটিএডিসির এরিয়াতে, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্টের যেই এরিয়াটা আছে আন্ডার 6th শিডিউল, সংবিধানের 6ষ্ঠ তফসিলের আন্ডারে যে এরিয়াটা আছে, সেটার মধ্যে যে আইন কানুন চলবে সেই আইনগুলো যাতে ঠিকঠাকভাবে চলে, কি আইন চলবে সেটার ব্যাপারে পরামর্শ দেওয়া, ঠিক আছে। পুরো বডিটা কি করে চলছে, আইন প্রণয়ন করার জন্য যেই বডিটা গঠন করা আছে, লেজিসলেটিভ ব্রাঞ্চ, একটা হচ্ছে এক্সিকিউটিভ আর একটা হচ্ছে লেজিসলেটিভ। লেজিসলেটিভ ব্রাঞ্চ কি করে, আইন বানায় আর সেই আইনটা ইমপ্লিমেন্ট করে এক্সিকিউটিভ বডি, ঠিক আছে। সো এই লেজিসলেটিভ ব্রাঞ্চ টিটিএডিসির কি করে চলে বা কি জানতে হবে পরীক্ষার জন্য সেটা জেনে রাখো। মনে রাখবে এই লেজিসলেটিভ ব্রাঞ্চ টিটিএডিসির একটা কাউন্সিলের দ্বারা চলে, যে কাউন্সিলে আমরা অলরেডি বলেছি 30 জন মেম্বার, যার মধ্যে 2 জন রাজ্যপালের দ্বারা নমিনেট করা হয়। কোনো ইলেকশন হয় না, রাজ্যপাল নিজে সেগুলোতে 2 জন মেম্বার দেন, ঠিক আছে। একজন রাজ্যপালের বা গভর্নরের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা টিটিএডিসিতে। তোমরা বলতে পারো টিটিএডিসির গার্জিয়ান হচ্ছেন একজন গভর্নর, রাজ্যপাল গার্জিয়ান বা প্যারেন্টস তোমরা বলতে পারো, ঠিক আছে। যা জেনার পারমিশন ছাড়া কোনো কিছু কিন্তু করা সম্ভব না। সো দুটো পোস্ট নমিনেটেড বাই গভর্নর, 25টা সিট রিজার্ভ ফর শিডিউল ট্রাইব, 3টে হচ্ছে জেনারেল সিটস, আর 28টা সিটের মধ্যে আউট অফ 30 ইলেকশনের দ্বারা মানুষের থেকে ভোটিংয়ের মাধ্যমে সিলেকশন করা হয় মেম্বার্স, ঠিক আছে। ওনারাই কিন্তু পরে সেই কাউন্সিলে ইম্পর্টেন্ট ফাংশনস বা ইম্পর্টেন্ট পার্টস ওনারা কিন্তু দেখাশোনা করে, যার জন্যই প্রশাসনটা কিন্তু চলে, ঠিক আছে। এই লেজিসলেটিভ যে ডিপার্টমেন্ট আছে, আইনি শাখার যে দপ্তরটা আছে, সেটার এই যে কাউন্সিলের যে আইনি শাখাটা আছে সেটার হেড, মানে সেটার সবচেয়ে যিনি উচ্চ পদে বসে আছেন যেই ব্যক্তি, উনি হচ্ছেন চেয়ারম্যান অফ টিটিএডিসি শ্রী জগদীশ দেববর্মা। ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ইনি কিন্তু সময়ে সময়ে মিটিং ডাকেন। কিসের জন্য মিটিং ডাকেন, কোনো বিল যদি অ্যাপ্রুভ করতে হয়, বাজেটের সময় যখন ফুল ফ্লেজেড বাজেট যখন পেশ করা হয়, বা যদি কোনো কারণে ইন্টারিম বাজেট পেশ করতে হয়, ইন্টারিম মানে ইলেকশন চলে এলো, তখন 2-3 মাস খরচা চালানোর জন্য যে বাজেটটা পাস করা হয় সেটাই হচ্ছে ইন্টারিম বাজেট। সো বাজেট সংক্রান্ত মিটিং উনি ডাকতে পারেন। কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সাবমিট করে ট্রেজারি বেঞ্চ, আচ্ছা ট্রেজারি বেঞ্চ কি তোমরা অনেকেই হয়তো জানো না। ট্রেজারি বেঞ্চ হচ্ছে যখন আমরা ফর এক্সাম্পল আমরা পার্লামেন্ট দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে। পার্লামেন্ট, দিল্লিতে যে পার্লামেন্টে আছে সেখানে স্পিকার, পার্লামেন্টে যখন সেশনগুলো হয়, স্পিকার তোমরা সবাই দেখেছো একটা চেয়ারে বসে, তারপর মেম্বার যারা আছে এভাবে গোল গোল হয়ে ওনারা কিন্তু বসেন। সেখানে প্রাইম মিনিস্টার থাকেন, বিভিন্ন ইম্পর্টেন্ট ডিগনিটারিসরা থাকেন, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার্সরা থাকেন, অফিসার্সরা থাকেন। তো স্পিকার তো এখানে বসে থাকেন। ওনার ডান দিকে এই প্রথম রোতে যেই যেনারা বসেন সেই রোটাকে বলা হয় ট্রেজারি বেঞ্চ। এটা হচ্ছে সিটে বসার প্রথম রো, স্পিকারের ডান দিকে, ঠিক আছে। এই রোটাতে জেনারেলি থাকে গভর্নমেন্টের যেই ইম্পর্টেন্ট অফিসার্সরা থাকেন, মিনিস্টার্সরা থাকেন, ঠিক আছে। আর এই রোটাকে কিন্তু বলা হয় গভর্নমেন্ট ফ্রন্ট বেঞ্চ। গভর্নমেন্টের ফ্রন্ট সামনের দিকের বেঞ্চও কিন্তু বলা হয়, ঠিক আছে। গভর্নমেন্ট ফ্রন্ট বেঞ্চও কিন্তু বলা হয় ট্রেজারি বেঞ্চকে, ঠিক আছে। এই ট্রেজারি বেঞ্চে কিন্তু যেই রুলিং পার্টির যে লিডিং মেম্বার্সরা আছেন ওনারাও কিন্তু থাকেন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই ট্রেজারি বেঞ্চের কাজ হচ্ছে যিনারা এই ট্রেজারি বেঞ্চে থাকেন, ট্রেজারি বেঞ্চ এমন না যে কোনো ট্রেজারি রিলেটেড বা ফিনান্স রিলেটেড কিছু, এটা এই কনসেপ্টটা ইউকে থেকে এসছে, ইউনাইটেড কিংডমের থেকে এসছে, ঠিক আছে। এটা অন্য কোনো দিন বুঝিয়ে দেব। এই ট্রেজারি বেঞ্চে যারা থাকেন ওনাদের কাজ হচ্ছে গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করা, গভর্নমেন্টের হয়ে অ্যাসেম্বলিতে কথা বলা, ঠিক আছে। যদি কোনো আইন কানুন নতুন আনতে হয়, কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস, সেটার ব্যাপারে সাবমিশন করা, সেটার ব্যাপারে বলা, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। কোনো আইন নতুন যদি ইন্ট্রোডিউস করতে হয়, গভর্নমেন্ট যদি চায় যে ইন্ট্রোডিউস করবে, সেখানে সেটা সেশন চলাকালীন বলা গভর্নমেন্টের হয়ে, তখন কিন্তু সেই বেঞ্চ থেকে কিন্তু একজন বলেন, ঠিক আছে। এটাই হচ্ছে ট্রেজারি বেঞ্চ, ঠিক আছে। সো
লেজিসলেটিভ ডিপার্টমেন্ট যে কাউন্সিলর আছে সেটার হেড হচ্ছেন চেয়ারম্যান শ্রী জগদীশ দেববর্মা, বর্তমানে চেয়ারম্যান অফ টিটিএডিসি। উনি কিন্তু সময় সময় মিটিং ডাকেন যেখানে ইম্পর্টেন্ট ডিগনিটারিজ বা ইলেক্টেড মেম্বার্স, নমিনেটেড মেম্বার সবাই উপস্থিত থাকেন, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু ডিসকাস হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে চেয়ারম্যানের সেক্রেটারিয়েট হচ্ছে খুমলুঙে। খুমলুং বলেছি, খুমলুং হচ্ছে হেডকোয়ার্টার অফ টিটিএডিসি, 26 কিলোমিটার দূরে আগরতলা থেকে। আর এই সেক্রেটারিয়েট মানে মহাকরণ বলা হয়। ঠিক আছে, এই সেক্রেটারিয়েটটা মানে যিনার আন্ডারে পরিচালনা হয় উনি হচ্ছেন ওনার পোস্টটা হচ্ছে সেক্রেটারি টু দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল বা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেক্রেটারি টু দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে রাখো, কারণ আমরা কিন্তু রিপিট করছি না কিছু, আমরা এতটুকু ধরে এই ক্লাসটা করাচ্ছি যে তোমরা যারা দেখছো তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার, যেগুলো আমরা 4টে ক্লাসে করিয়েছি। ঠিক আছে, আর এখন আমরা ছোট্ট একটা পার্ট বলে দেই যে রাজ্যপাল গভর্নর উনার যেই স্বায়ত্তশাসিত জেলা পরিষদ মানে টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, মানে ইট ইজ এন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, নর্থ ইস্টে আছে 10টা। ঠিক আছে, হুইচ আর গভর্নড বাই 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেগুলো সংবিধানের 6ষ্ঠ তফসিলের বিভিন্ন প্রভিশনসের দ্বারা চলে। সেই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে একজন রাজ্যপালের কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা আমরা দেখব। ঠিক আছে, প্রথম হচ্ছে রিঅর্গানাইজিং ডিস্ট্রিক্টস, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বাউন্ডারি করা, এক্সিস্টিং ডিস্ট্রিক্ট যেগুলো বিভিন্ন উপজাতির মানুষেরা যেগুলোতে থাকে সেগুলোকে ডিভাইড করা। ঠিক আছে, তারপর বিভিন্ন অটোনোমাস ডিস্ট্রিক্টের বাউন্ডারি ক্রিয়েট করা বা সেই বাউন্ডারিগুলোকে মুছে দেওয়া। ঠিক আছে, শিডিউলড এরিয়াসের বিভিন্ন। ঠিক আছে, এই শিডিউলড যে এরিয়াসগুলো আছে সেগুলোর পুরো ডিস্ট্রিক্টটাকে রিঅর্গানাইজ করা ইন টার্মস অফ বাউন্ডারি তোমরা বলতে পারো। ঠিক আছে, বা ইন টার্মস অফ কনস্টিটিউটিং ভেরিয়াস, মানে কিভাবে বোঝাবো তোমাদের, রিঅর্গানাইজিং ডিস্ট্রিক্ট মানে পুরো ডিস্ট্রিক্টটাকে ভাগ করা, কোনো একটা আগে থেকে ভাগ করা থাকলে সেটাকে অল্টার করা, চেঞ্জ করা, নাম পরিবর্তন করা, সব কিছু কিন্তু পারে একজন রাজ্যপাল। ঠিক আছে, উনি চাইলেই কিন্তু পারেন। তার জন্য আমরা কিন্তু তোমাদের অলরেডি বলেছি হি ইজ দ্য গার্জিয়ান অফ টিটিএডিসি। ঠিক আছে, উনি পারেন মানে 2জন মেম্বারকে নমিনেট করতে। আমরা অলরেডি বলেছি 30 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বার নমিনেট করা হয় বাই গভর্নর। ঠিক আছে, উনি কোনো বিলের ক্ষেত্রে বিল যখন কোনো অ্যাপ্রুভাল দেওয়া হয় টিটিএডিসি থেকে, সেটা কিন্তু পাস হবে না বা টিটিএডিসিতে কার্যকর হবে না যদি না রাজ্যপাল যিনি আছেন ত্রিপুরার শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, 20th গভর্নর, উনি যদি গ্রিন সিগন্যাল না দেন। ঠিক আছে, সো উনারও কিন্তু রাইট আছে, উনি যে বিলটা টিটিএডিসি পাস করেছে সেটাকে উনি ইয়েসও বলতে পারেন, নো বলতে পারেন। যেটা ডিস্ট্রিক্ট বা রিজিয়নাল কাউন্সিল পাস করেছে, উনি নো বললেন নো, দ্যাটস অল, সেটা আর ইমপ্লিমেন্ট হতে পারবে না। ঠিক আছে, বিভিন্ন জিনিসে উনি রুলস এন্ড রেগুলেশনস বানাতে পারেন টিটিএডিসির বা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোর ক্ষেত্রে, যেমন জায়গা জমির ক্ষেত্রে, বনের ক্ষেত্রে, ফিশারিজের ক্ষেত্রে। ঠিক আছে, যে মানে উইদিন দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে এরিয়াগুলো অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে আছে সেগুলোর জন্য। ঠিক আছে, তারপর জুডিশিয়াল পাওয়ার্স। ঠিক আছে, মানে আইন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ওনার কাছে কি কি পাওয়ার আছে। দেখো, আমরা অলরেডি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি কিছু কিছু কেসে যাতে হাইকোর্টে যেতে না হয়, টিটিএডিসির কিন্তু পাওয়ার আছে সেখানে বিভিন্ন মানে কোর্ট কনস্টিটিউট করা, যাতে ডিস্ট্রিক্টের আন্ডারে যা যা কনফ্লিক্টস অ্যারাইজ করবে সেগুলো যাতে হাইকোর্টে না যায়। ট্রায়াল কোর্টস অর্গানাইজ করা, সেই ট্রায়াল কোর্টসগুলোর ডিসিশনগুলো কি মানা হবে কিনা, যদি না মানা হয় সেগুলো হাইকোর্টে যেতে হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত কিন্তু গভর্নর দিতে পারে। ঠিক আছে, উনি কিন্তু ভিলেজ কাউন্সিল, সেটা কি সেটা গতকালকের ভিডিওতে বলেছি, মানে 2 দিন আগে যে আমরা ক্লাস করেছিলাম লাস্ট ক্লাসটা সেটাতে বলেছি। ভিলেজ কাউন্সিলও কিন্তু উনি, আগে ছিল কি মানে গ্রাম সভা, তারপর টিটিএডিসি যখন চালু হলো 6 শিডিউলের আন্ডারে পুরো ত্রিপুরা পঞ্চায়েতি রাজ অ্যাক্ট ফাংশন করা বন্ধ করে দিল টিটিএডিসি এরিয়াতে, তারপর চলে এলো ভিলেজ কাউন্সিল ইনস্টিড অফ গ্রাম সভা। ঠিক আছে, সো এই ভিলেজ কাউন্সিলগুলো এনশিওর করে যে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত যাতে সব মানুষের যাতে ডেভেলপমেন্ট হয়, উন্নয়ন যাতে হয়। ঠিক আছে, সেটা নিয়ে আমরা অলরেডি পড়িয়েছি, আগে তোমরা দেখে নিও। উনি কিন্তু কোনো ভিলেজ কাউন্সিলকে এডিসি এরিয়ার আন্ডারে এস্টাবলিশও করতে পারেন, নতুন কোনো ভিলেজ কাউন্সিল উনি মানে বানাতেও পারেন, আবার এক্সিস্টিং যেটা অলরেডি আছে সেটাকে উনি ডিসলভও করে দিতে পারেন।
মানে এটা ক্যান্সেল, এরকম উনি কিন্তু করতে পারেন। ঠিক আছে, উনার হাতে অনেক অনেক ফাংশন। তারপর এক্সিকিউটিভ ফাংশনস মানে হচ্ছে লেজিসলেটিভ ফাংশনস হচ্ছে আইন কানুন বানানো, এক্সিকিউটিভ মানে হচ্ছে সেগুলো ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা পুরো এডিসিতে সেটা দেখার। ঠিক আছে, উনি টিটি এডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে যে কোনো ডাইরেকশন দিতে পারেন, যে কোনো ডাইরেকশন দিতে পারেন, মানে কোনো কিছু ম্যাটার নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত কোনো কিছু নিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস হচ্ছে উনি পারেন কোনো কাউন্সিলকে ডিসলভ করতে। এই যে 30 জন মেম্বার যারা ইলেক্ট হয়ে আসবে ইনক্লুডিং 2 নমিনেটেড মেম্বার্স, পুরো জিনিসটাকে ডিসলভ করে কিন্তু উনি দিতে পারেন ইন সার্টেন কেসেস বা ইন সার্টেন সিচুয়েশনসও তোমরা বলতে পারো। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার, আর্থিক দিকে ওনার কি কি ক্ষমতা আছে। ঠিক আছে, টিটি এডিসিতে যে ট্যাক্স কালেকশন হয়, ট্যাক্স কালেকশন বা অন্যান্য রিসোর্স যেগুলো কালেকশন করা হয় সেগুলো কি করে কালেকশন হবে, কি কি রেগুলেশনস ফলো করবে, সেগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কিন্তু রাজ্যপাল। ঠিক আছে, আর টিটি এডিসিতে যে ফান্ড আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ভায়া স্টেট গভর্নমেন্ট, এখন সেগুলো কি করে ম্যানেজ করা হবে সেগুলোর ব্যাপারেও কিন্তু উনি হস্তক্ষেপ করতে পারেন। ঠিক আছে, মনে রাখবে গভর্নর বা রাজ্যপালের রোল বা উনার পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো পরিচালনার জন্য, যেগুলোই সংবিধানের 6ষ্ঠ তফসিলের আন্ডারে আছে। উনি হচ্ছেন একজন ব্রিজ, উনি স্টেট গভর্নমেন্ট আর অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোর মধ্যে একটা ব্রিজ তৈরি করে, উনাদের মাঝে একটা সুসম্পর্ক তৈরি করে রাখে। ঠিক আছে, সো আশা করি তোমাদের জিজ্ঞেস করলে তোমরা বলতে পারবে। আর মনে রাখবে দুটো আর্টিকেল এই টিটি এডিসির জন্য খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 244 এর 2 আর 275 এর 1। 244 এর 2 বলে 6ষ্ঠ তফসিলের ব্যাপারে, আর এটা কি করে ইমপ্লিমেন্ট হবে, যে 4টে স্টেটে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে 6 শিডিউলের আন্ডারে। আর্টিকেল 275 এর 1 বলে যে ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দেবে, ফান্ড দেবে, গ্র্যান্ট দেবে সার্টেন স্টেট, কোন স্টেটগুলোকে, যে 4টে স্টেট যেগুলো 6 শিডিউলের আন্ডারে আছে বা অন্যান্য স্টেটে ওদের যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা চলে সেটার ব্যাপারে কিন্তু বলে আর্টিকেল 275(1)। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর বাইরে টিটি এডিসির প্রচুর জিনিস আমরা পড়িয়ে দিয়েছি, এর বাইরে আশা করি আসবে না। আর পঞ্চায়েতের ব্যাপারে আমরা বলেছিলাম বলবো, দেখো পঞ্চায়েত অ্যাকচুয়ালি এডিসি এরিয়াতে কিন্তু পঞ্চায়েত থাকে না। কেন? কারণ রাজ্যের যে আইন কানুন সেগুলো কিন্তু লাগু হয় না টিটি এডিসি এরিয়াতে। 6 শিডিউলের আসার পরই কিন্তু সবগুলো তোমার বাতিল হয়ে গেল। ত্রিপুরা পঞ্চায়েতি রাজ অ্যাক্ট কমপ্লিট খতম টিটি এডিসি থেকে। ঠিক আছে, সেটার কোনো ফাংশন নেই এডিসিতে। আর এই ডিস্ট্রিক্ট কাউন্সিল এস্টাবলিশ হওয়ার আগে টিটি এডিসির গ্রামগুলোকে গভর্ন করা হতো বাই গ্রাম সভা। এডিসি এস্টাবলিশ হওয়ার পর ত্রিপুরা পঞ্চায়েতি রাজ অ্যাক্ট আর ফাংশন করছে না টিটি এডিসিতে। ঠিক আছে, তখন কোনো ভিলেজ লেভেল বডিও ছিল না, কিন্তু 2006 সনে, এটা লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম, স্টেট গভর্নমেন্ট ত্রিপুরা রাজ্য সরকার ডিসাইড করেছে ভিলেজ কাউন্সিলে ইলেকশন করবে। তখনই কিন্তু প্রথম ইলেকশন হয়েছিল 2006-এ। ঠিক আছে, এডিসিতে কিন্তু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন কিন্তু থাকে না, থাকলেও একদম নেগলিজেবল। আসামেও নেই, ত্রিপুরাতেও কিন্তু পঞ্চায়েতি রাজ ত্রিপুরার যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু সেখানে লাগু করা হয় না। ইনস্টেড পঞ্চায়েতি রাজের বদলে থাকে ভিলেজ কাউন্সিল বা রিজিয়নাল কাউন্সিল, যেগুলো লোকাল গভর্নেন্স যাতে ঠিকঠাক মতো চলে সেটা কিন্তু এনশিওর করে। ঠিক আছে, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নিজেদের ইলেক্টেড ভিলেজ কমিটিস আছে ইনস্টেড অফ দ্য কনভেনশনাল পঞ্চায়েতি রাজ সিস্টেম। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল ছোট একটা ক্লাস। পুরো টিটি এডিসির পার্টটা ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের যে ক্লাসটা করাচ্ছিলাম সেটার থেকে টিটি এডিসির পার্টটা শেষ। এবার আমরা নেক্সট ক্লাসটা দেখে নেব অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরার, যেটার মধ্যে আমরা টিটি এডিসির বাইরে আর যা যা টপিক আছে সেগুলো শুরু করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই কিন্তু আগের ভিডিওগুলো গিয়ে তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আসন্ন
ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।